মধ্যপ্রাচ্যে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানের আরও একটি সফল হামলার খবর সামনে এসেছে। জর্ডানের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাডার পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে। এই রাডারের দাম মার্কিন মুদ্রায় প্রায় $300 মিলিয়ন, অর্থাৎ প্রায় $30 কোটি। মার্কিন সংবাদ মাধ্যম CNN ও ব্লুমবার্গ এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে দেখা গেছে জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন কোম্পানি RTX কর্পোরেশন নির্মিত AN টাইপ 2 রাডারটি আনুষঙ্গিক সরঞ্জাম সহ ধ্বংস হয়ে গেছে। ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত শুরুর দিকেই এই হামলা চালানো হয়। সংবাদ মাধ্যম CNN এবং বিভিন্ন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা এই ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করেছে। পরবর্তীতে একজন মার্কিন কর্মকর্তাও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই রাডারটি পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারিগুলো পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এই থার্ড রাডারটি ধ্বংস হওয়া যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের কৌশলগত ক্ষতি। ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসি এর দেয়া তথ্য মতে গত 28 ফেব্রুয়ারি এবং 3 মার্চ জর্ডানে ইরান দুটি বড় হামলা চালায়। যদিও দাবি করা হয়েছিল হামলাগুলো প্রতিহত করা হয়েছে, কিন্তু বাস্তবে তাদের হামলায় এই রাডারটি রক্ষা করা সম্ভব হয়নি। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর বিশেষজ্ঞ টম কারাকো জানিয়েছেন, পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র 8টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। একটি পূর্ণাঙ্গ থার্ড সিস্টেমের দাম প্রায় $1 বিলিয়ন। এর মধ্যে শুধু রাডারটির দামই প্রায় $300 মিলিয়ন। 2012 সালের পরিকল্পনা অনুযায়ী এই প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য আমেরিকার প্রয়োজন ছিল 9টি ব্যাটারি, কিন্তু বাস্তবে 8টি ব্যাটারি দিয়েই কাজ চালানো হচ্ছিল। এখন জর্ডানে থাকা রাডারটি বিধ্বস্ত হওয়ায় এই মুহূর্তে ব্যাকআপ হিসেবে তাদের আর কোনো অতিরিক্ত রাডার নেই। থার্ড কেন এত গুরুত্বপূর্ণ? থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা বায়ুমণ্ডলের একেবারে শেষ প্রান্তে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং নির্ভুল। একটি থার্ড ব্যাটারিতে 90 জন সেনা সদস্য থাকে। এছাড়া এতে থাকে 6টি ট্রাক মাউন্ট করা লঞ্চার এবং 48টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $13 মিলিয়ন। এই রাডারটি অকেজো হয়ে যাওয়ায় ওই অঞ্চলের আকাশ প্রতিরক্ষার পুরো দায়িত্ব এখন প্যাট্রিয়ট সিস্টেমের উপর পড়বে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্যাট্রিয়ট সিস্টেমের জন্য প্রয়োজনীয় প্যাকেট 3 ক্ষেপণাস্ত্রের মজুদ বর্তমানে খুবই কম। এদিকে ইরানের লাগাতার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মুখে রয়েছে। এই সংকট মোকাবিলা করতে এবং দ্রুত অস্ত্র উৎপাদন বাড়ানোর জন্য গত শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বড় বড় প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠান যেমন লকহিড মার্টিন ও RTX এর সঙ্গে জরুরি বৈঠক করেছে। মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এখন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। দীর্ঘদিনের উত্তেজনা, পাল্টাপাল্টে হামলা এবং সামরিক শক্তির প্রদর্শনের মধ্যেই এবার নতুন করে আলোচনায় এসেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র খুরাম-4। ইরান দাবি করেছে তারা এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ভেতরে বড় ধরনের হামলা চালিয়েছে। 6 মার্চ ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তাদের সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 19তম ধাপে এই হামলা চালানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার প্রধান লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিব, বিশেষ করে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইসরায়েলি বিমান বাহিনীর 27 নম্বর স্কোয়াড্রন ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। IRGCর বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানটি ইয়া হাসান ইবনে আলী নামের সাংকেতিক কোড ব্যবহার করে পরিচালনা করা হয়। তাদের দাবি অনুযায়ী খুরাম-4 ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। ইরান আরও দাবি করেছে, ইসরায়েলের অত্যাধুনিক 7 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির অন্যতম গর্ব হিসেবে বিবেচিত, কিন্তু ইরানের ভাষ্য অনুযায়ী একসঙ্গে বহু ড্রোন এবং ভারী ক্ষেপণাস্ত্রের আক্রমণ সেই সুরক্ষা বলয় ভেদ করে ফেলেছে। এই সমন্বিত হামলার ফলে তেল আবিব শহরের বিভিন্ন জায়গায় বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে বলে ইরানি গণমাধ্যম দাবি করেছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র আঘাত করার পর সেখানে বড় ধরনের আগুন লাগে এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক কাঠামোগত ক্ষতি হয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এমন ঘটনা খুব কমই দেখা গেছে বলে দাবি করা হয়েছে।
খুররামশার-4, যাকে খাইবার নামেও ডাকা হয়, ইরান প্রথম প্রকাশ্যে আনে 2023 সালে। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন। দীর্ঘ গবেষণা ও উন্নয়নের ফল হিসেবে এটি তৈরি করা হয়েছে বলে বলা হয়। এই মিসাইলটি আগের সংস্করণগুলোর তুলনায় অনেক বেশি দ্রুতগতির এবং নির্ভুল। প্রায় 13.5 মিটার লম্বা এই ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 1.5 থেকে 2 টনের মতো। এটিকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল বলা হলেও এর সক্ষমতা অনেক দেশের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সমান বলে বিশেষজ্ঞরা মনে করেন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এর গতি। উৎক্ষেপণের পর এটি শব্দের গতির প্রায় 16 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 16 গতিতে লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মাত্র 15 মিনিটের প্রস্তুতিতেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। এই মিসাইলটির পাল্লা প্রায় 3000 কিলোমিটার পর্যন্ত। এর ফলে মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গা থেকে ইসরায়েলের প্রায় সব অঞ্চলে আঘাত হানার সক্ষমতা তৈরি হয়। খুররামশার-4 ক্ষেপণাস্ত্রের আরেকটি মারাত্মক বৈশিষ্ট্য হলো এর মাল্টিপল ওয়ারহেড বহনের ক্ষমতা। একটি মাত্র ক্ষেপণাস্ত্র প্রায় 1800 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। লক্ষ্যবস্তুর কাছে পৌঁছানোর পর এই বিস্ফোরক 80টি ছোট ছোট অংশে ভাগ হয়ে ছড়িয়ে পড়ে। এই ক্ষুদ্র ওয়ারহেডগুলো হাইপারসনিক গতিতে নিচের দিকে নেমে আসে, ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারের পক্ষে এগুলো শনাক্ত করা বা মাঝপথে ধ্বংস করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তেলের আগুন, যুদ্ধের আগুন, মধ্যপ্রাচ্য কোথায় যাচ্ছে? সৌদি আরবের সবচেয়ে বড় তেল কোম্পানি সৌদি অ্যারামকো তাদের বিশাল রেস ট্যানুরা রিফাইনারি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, কারণ রিফাইনারির কাছে ড্রোন হামলা। ইরানের শাহেদ 136 ড্রোন সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে আঘাত হেনেছে। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর কালো ধোঁয়া উঠতে দেখা যায়। সৌদি আরবের রাশ তানুরা তেল শোধনাগারে ইরানের হামলার পর লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। কেন এটা এত বড় ঘটনা? এই রিফাইনারি কোনো সাধারণ জায়গা না। প্রতিদিন প্রায় 5,50,000 ব্যারেল তেল প্রক্রিয়াজাত করতে পারে। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম বড় তেল কেন্দ্র। হামলার পর আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। কিন্তু আসল ধাক্কা এসেছে অন্য জায়গায়। তেলের দাম হঠাৎ করে প্রায় 10% বেড়ে গেছে। বিশ্ববাজারে তৈরি হয়েছে আতঙ্ক। কেন পুরো বিশ্ব কেঁপে উঠল? কারণ সবকিছুর কেন্দ্র একটি জায়গা, হরমুজ স্ট্রেইট। এই সরু সমুদ্রপথ দিয়ে যায় বিশ্বের প্রায় 20% তেল। এখন কি হচ্ছে? সরাসরি বন্ধ না হলেও জাহাজগুলো যেতে ভয় পাচ্ছে। অনেক কোম্পানি চলাচল বন্ধ রেখেছে। এর প্রভাব কি? খুব সহজভাবে বুঝুন। তেল কম মানে দাম বাড়ে, দাম বাড়ে মানে সবকিছু দামি হয়। ফলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে, বিশ্ব বাণিজ্য ধাক্কা খায়, পরিবহন খরচ বাড়ে, পুরো বিশ্ব অর্থনীতি চাপের মধ্যে পড়ে। যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে। এটা শুধু তেল বা অর্থনীতি না, যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইরানের মিত্র হিজবুল্লাহ সরাসরি যুদ্ধে নেমে গেছে। তারা ইসরায়েলি রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, যা 2024 সালের যুদ্ধবিরতির পর প্রথম বড় আক্রমণ। উত্তরের সীমান্তে নতুন আগুন। ইসরায়েলের উত্তর সীমান্ত এখন খুবই উত্তেজনাপূর্ণ। রকেট হামলা, ড্রোন ঢোকার চেষ্টা, সাইরেন বাজছে বারবার। তেল আবিবের ক্ষতি। তেল আবিবে ইরানের হামলায় অন্তত 40টি ভবন ক্ষতিগ্রস্ত, 200 এর বেশি মানুষ ঘর ছাড়তে বাধ্য, হোটেলে আশ্রয় নিতে হয়েছে। খামেনির মৃত্যু সবকিছুর কেন্দ্র। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পরই এই পুরো সংঘাত বিস্ফোরিত হয়েছে। ইরান বলছে কঠিন প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। 2 মার্চ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও ইসরায়েলি বিমান বাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রিভলিউশনারি গার্ড IRGC। ইরানের সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি রিভলিউশনারি গার্ডের বিবৃতির বরাত দিয়ে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনী প্রধানের সদর দপ্তরকে নিশানা করে হামলা চালানো হয়েছে। হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। কুয়েতে মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম লক্ষ্য করে 2 মার্চ হামলা চালানোর কথা বলেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে ভারত মহাসাগরে চলাচলকারী নৌযানে হামলা করার কথাও জানিয়েছে তারা। ইরানের ভয়ঙ্কর মিসাইল এত দ্রুত যে চোখে দেখা যায় না, এত চতুর যে মাঝপথেই দিক বদলায়, আর এত শক্তিশালী যে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে যায়। এই অস্ত্রটাই এখন আলোচনায়। ফাতাহ-2। ইরান বলছে এটা শুধু নতুন অস্ত্র না, এটা একটা নতুন যুগের শুরু। হাইপারসনিক মানে কি? সহজভাবে বুঝুন। শব্দের গতি মানে ম্যাক 1। যদি কিছু ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে সেটাকে বলে হাইপারসনিক। আর ফাতাহ-2 গতি প্রায় ম্যাক 15 পর্যন্ত দাবি করা হচ্ছে, মানে কয়েক মিনিটে শত শত কিলোমিটার পাড়ি দিতে পারে।
ফাতা-2 এত ভয়ঙ্কর কেন? এই মিসাইলের মূল শক্তি শুধু গতি না, বরং চালাকি। মাঝপথে দিক পরিবর্তন। সাধারণ মিসাইল সোজা যায়, কিন্তু ফাতা-2 আকাশে ঘুরতে পারে। হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এটি উপরে গিয়ে আবার নিচে নেমে আসে, কম উচ্চতায় উড়ে রাডার ফাঁকি দেয়, খুব কম সময়ে আঘাত। প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে ওঠার আগেই আঘাত। কেন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হতে পারে? আজকের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেমগুলো হলো প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, থার্ড অ্যারো মিসাইল সিস্টেম। কিন্তু সমস্যা হলো এগুলো তৈরি হয়েছে সোজা পথে আসা মিসাইল থামাতে। একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ বলছেন ম্যাক 10 মিসাইল থামাতে হলে ম্যাক 30 গতির প্রতিরক্ষা দরকার, যা বাস্তবে সম্ভব নয়। মানে এই সিস্টেমগুলো হঠাৎ করে দুর্বল মনে হতে পারে। যুদ্ধক্ষেত্রে ব্যবহার কি জানা গেছে? ইরান দাবি করেছে 2025 সালের জুনে প্রথমবার এই মিসাইল ব্যবহার করা হয়। এটি ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক স্থাপনা। দাবি এই মিসাইল প্রতিরক্ষা ভেদ করতে পেরেছে। সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়েছে। প্যাট্রিয়ট মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারছে না। বিশেষ করে কাতারের আল উদেদ এয়ারবেস এলাকায় এমন ঘটনা দেখা গেছে বলে দাবি, তবে সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ফাতা-2 এর ক্ষমতা, রেঞ্জ প্রায় 1400 কিলোমিটার, গতি ম্যাক 15 পর্যন্ত, ডিজাইন 2 ধাপ, বৈশিষ্ট্য দ্রুত, নিচু দিয়ে উড়ে, মাঝপথে দিক বদলায়। মানে ধরা কঠিন, থামানো আরো কঠিন। সীমাবদ্ধতাও আছে, সবকিছুই নিখুঁত না। এই মিসাইল তৈরি করা খুব ব্যয়বহুল। কতগুলো আছে তা অজানা। বাস্তবে কতটা কার্যকর এখনো পুরোপুরি প্রমাণ হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার 11তম ধাপে ইসরায়েলের বীর সেবা শহর লক্ষ্যবস্তু করা হয়েছে। 2 মার্চ আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ওই শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে দাবি করে যে এটিই বীর সেবা শহরের সেই লক্ষ্যবস্তু, যেখানে বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত, যার মধ্যে মাইক্রোসফটও আছে। ইরানের নিশানায় কি নেতানিয়াহু? গোয়েন্দা খেলায় নতুন মোড়। মধ্যপ্রাচ্যের আকাশ এখন হয়ে উঠেছে শিকার আর শিকারীরই যুদ্ধক্ষেত্র। ইরান সরাসরি ইঙ্গিত দিচ্ছে তাদের নিশানায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই দাবি করেছে ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। সব জানা আছে, ইরানের হুঁশিয়ারি। IRGCর সাবেক প্রধান ইয়াহিয়া রহমি সাভাবি এক ভয়ঙ্কর দাবি করেছে নেতানিয়াহু কোথায় থাকেন, কখন বৈঠক করেন, কোথায় যান, সবকিছু নাকি ইরানের গোয়েন্দা তথ্য ভাণ্ডারে রয়েছে। তার ভাষায় প্রয়োজনে লক্ষ্যবস্তু করা হবে। ক্ষেপণাস্ত্র হামলা কি সত্য কি অজানা? 2 মার্চ নতুন এক দাবিতে কেঁপে ওঠে বিশ্ব। IRGC জানায় তারা নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিসে সরাসরি হামলা চালিয়েছে। এমনকি ইসরায়েলি বিমান বাহিনীর কমান্ড সেন্টারও নাকি আঘাতের শিকার। এই হামলায় ব্যবহৃত হয়েছে খাইবার শেকান মিসাইল, ইরানের একটি আধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। পাল্লা প্রায় 1450 কিলোমিটার, ওয়ারহেড 500 থেকে 1500 কেজি বিস্ফোরক, গতি ম্যাক 8 এর বেশি। বিশেষত্ব আকাশে দিক বদলাতে পারে। এটি শুধু দ্রুত না, এটি বুদ্ধিমান এবং প্রতিরক্ষা ফাঁকি দিতে সক্ষম। তেল আবিবে সাইরেন, বিয়ার সেবায় আগুন। 2 মার্চ রাত তেল আবিবে সাইরেন বাজতে থাকে একটানা। মানুষ দৌড়ায় আশ্রয়ের খোঁজে। দক্ষিণের শহর বিয়ার সেবায় ক্ষেপণাস্ত্র আঘাতে আহত হয় অন্তত 10 জন। বাড়িঘর ক্ষতিগ্রস্ত, শহর কেঁপে ওঠে। প্রতিশোধের আগুন। এই পুরো হামলার পেছনে রয়েছে এক বিস্ফোরক ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এক যৌথ মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন এমন দাবি করা হচ্ছে। আর সেই ঘটনার প্রতিশোধেই ইরান নামিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র শক্তি একের পর এক আঘাত। শেষ কথা, যুদ্ধ এখন নতুন স্তরে। এই সংখ্যা তার শুধু সীমান্তে নেই, এটা এখন গোয়েন্দা যুদ্ধ, ব্যক্তিগত টার্গেটিং, উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, যদি সত্যিই কোনো রাষ্ট্র আরেক রাষ্ট্রের প্রধানকে সরাসরি টার্গেট করে, তাহলে এটি যুদ্ধের নিয়মই বদলে দেবে। আজ প্রশ্ন একটাই, নেতানিয়াহু কোথায় আর ইরান কত দূর যেতে প্রস্তুত? ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে। এতে কেবল যে প্রাণহানি ঘটছে তাই নয়, শত শত কোটি ডলারের সামরিক অস্ত্র ধ্বংস হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করা হয়েছে। ইরানের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ANFPS 132 ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। ক্ষেপণাস্ত্রের নিখুঁত হামলায় $110 কোটি মূল্যের এই বিশাল রাডার ব্যবস্থা ধ্বংস হয়েছে।
ইরানের গণমাধ্যম ও অন্যান্য পত্রপত্রিকাগুলো রিভলিউশনারি গার্ড কোর IRGC এর জনসংযোগ বিভাগের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে অবস্থিত এই রাডারটি 5000 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম ছিল। ওই অঞ্চলে আকাশসীমায় কোনো ক্ষেপণাস্ত্র ঢুকলেই সেটিকে চিহ্নিত করে সতর্ক করে দিত এই রাডার ব্যবস্থা। ফলে উপসাগরীয় অঞ্চল এই ব্যবস্থার কারণে অনেকটাই সুরক্ষিত ছিল। কাতারের কয়েকজন কর্মকর্তারাও এই রাডারের ক্ষতির কথা স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে খবরে। এই রাডারটি মূলত ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ওপর নজরদারি করার জন্য 2013 সালে স্থাপন করা হয়েছিল। তারা আঘাত হানছে দুবাই, আবুধাবি, বাহরাইনের মানামা, ইরাকের সামরিক ঘাঁটি, পাশাপাশি সৌদি আরবের রামকো স্থাপনায়। এই হামলাগুলো পশ্চিম এশিয়ার বিস্তৃত সংঘাতে ইরানের শক্তির প্রদর্শন। ইরান আকাশ শক্তির উপর নির্ভর করে না, তারা নির্ভর করে ক্ষেপণাস্ত্রের উপর হাজার হাজার ক্ষেপণাস্ত্র। ইরানের কাছে রয়েছে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাশাপাশি এমন ড্রোন যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিতে পারে। বিশেষজ্ঞরা বলেন, পশ্চিম এশিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডারই সবচেয়ে বড় এবং সবচেয়ে বৈচিত্র্যময়। 2022 সালে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে 3000-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে 2000টি ক্ষেপণাস্ত্র পশ্চিম এশিয়ার অন্য দেশগুলোতে পৌঁছাতে সক্ষম। আধুনিক বিমান বাহিনী না থাকলেও এর মাধ্যমে ইরান দূর পর্যন্ত আঘাত হানতে পারে। ইরানি কর্মকর্তারা একে প্রতিরোধ ক্ষমতার মূল ভিত্তি বলে উল্লেখ করেন। স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই ব্যবস্থার প্রথম স্তর। এগুলো সাধারণত 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে ফাতে সিরিজ, জুলফিকার, কিয়াম 1 এবং পুরনো সাহেব 1 ও সাহেব 2 ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রগুলো দ্রুত আঞ্চলিক হামলার জন্য তৈরি। এগুলো একসঙ্গে ছোড়া যায়, যার ফলে সতর্ক হওয়ার সময় কমে যায়। 2020 সালের জানুয়ারিতে ইরান এটি দেখিয়েছিল। কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর ইরান ইরাকের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। ওই হামলায় অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। 100-র বেশি মার্কিন সেনা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভোগে। দ্বিতীয় স্তর হলো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো সাধারণত 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এর মধ্যে রয়েছে শাহাব 3, ইমাদ এবং গাদারওয়াজ। খোরামশার ও সেজিল ধরনের ক্ষেপণাস্ত্র আরও বেশি দূর যেতে পারে। সেজিল আলাদা করে নজর কাড়ে। এটি সলিড ফুয়েল ব্যবহার করে, যা তরল জ্বালানির তুলনায় দ্রুত উৎক্ষেপণের সুযোগ দেয়। সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের লক্ষ্যবস্তুর তালিকা বাড়িয়ে দেয়। ইসরায়েল এর আওতায় পড়ে। পাশাপাশি কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে থাকা যুক্তরাষ্ট্র সংযুক্ত স্থাপনাগুলো এর মধ্যে রয়েছে। প্রতিশোধের ভৌগোলিক পরিসর আরও বিস্তৃত হয়। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই সব নয়। ইরানের কাছে স্থলভিত্তিক ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও রয়েছে। এর মধ্যে রয়েছে সোমার, ইয়া আলী, কুচ, হোফেইজে, পাভে এবং রাহাত। সোমার ক্ষেপণাস্ত্র প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। ক্রুজ ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে উড়ে এবং ভূমির কাছাকাছি থাকে, তাই এগুলো শনাক্ত করা কঠিন। এরপর আসে ড্রোন। একমুখী আক্রমণকারী ড্রোন তুলনামূলক সস্তা। এগুলো একসঙ্গে বহু সংখ্যায় ছড়া যায়। এর কৌশল হলো প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা। বিমানবন্দর, বন্দর ও জ্বালানি স্থাপনাগুলোকে কয়েক মিনিট নয়, ঘন্টার পর ঘন্টা সতর্ক অবস্থায় রাখতে বাধ্য করা। শুধু সংখ্যাই শক্তি নির্ধারণ করে না, টিকে থাকার ক্ষমতায় আসো। ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির একটি অংশকে শক্তিশালী করেছে ভূগর্ভস্থ টানেল ও গোপন ঘাঁটির মাধ্যমে। এই নেটওয়ার্কগুলো প্রথম হামলায় উৎক্ষেপণ ক্ষমতা ধ্বংস করা কঠিন করে তোলে। ফলে প্রতিপক্ষের জন্য হিসাব করা কঠিন হয়ে যায়। একটি হামলা দিয়ে সংঘাত শেষ না হতে পারে, বরং এটি দীর্ঘায়িত হতে পারে। আর ইরানের কাছে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট শক্তি রয়েছে। ফাতা 2 ইরানের মারাত্মক ক্ষেপণাস্ত্র। প্রভাবশালী সামরিক সাময়িকী মিলিটারি ওয়াচ ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের তৈরি এই ফাতা 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে বর্তমান বিশ্বের প্রচলিত কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কার্যত ঠেকাতে পারছে না। এই দাবির পেছনে শুধু তত্ত্ব নয়, আছে বাস্তবের ইঙ্গিত। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক অভিযানে ইসরায়েলের উচ্চ মূল্যের সামরিক লক্ষ্যবস্তুতে অন্তত 3টি সফল আঘাত হেনেছে এই ক্ষেপণাস্ত্র। অর্থাৎ এটি শুধু কাগজে কলমে শক্তিশালী নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও তার ক্ষমতার প্রমাণ রাখছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এটি এত ভয়ঙ্কর? উত্তর লুকিয়ে আছে এর প্রযুক্তিতে। ফাতা 2 ব্যবহার করে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা HGV প্রযুক্তি। এটি সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সরল পথে চলে না, বরং বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করে, গতিপথ বদলায়, কখনো নিচে নামে, আবার উপরে ওঠে, ঠিক যেন আকাশে ছুটে চলা এক বুদ্ধিমান শিকারী। এই অপ্রত্যাশিত গতিবিধির কারণেই এটি রাডারের চোখ ফাঁকি দিতে পারে।
প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে নির্দিষ্ট গতিপথ ধরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে চায়, সেখানে ফাতা 2 নিজের পথ নিজেই বদলে নেয়, ফলে সেটিকে ট্র্যাক করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আর আছে এর গতি, যা আতঙ্কের মূল। ফাতা 2 ছুটতে পারে শব্দের গতির 10 গুণ বেশি, অর্থাৎ ম্যাক 10 গতিতে। এমন গতিতে কোনো বস্তু এগোলে সেটিকে থামাতে হলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দ্রুত হতে হবে। ইসরায়েলের শীর্ষ প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমস এর ভাইস প্রেসিডেন্ট ইউভান বাসাস্কি একসময় স্বীকার করেছিলেন, বর্তমানের প্রতিরক্ষা প্রযুক্তি এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নয়। তার মতে ম্যাক 10 গতির ক্ষেপণাস্ত্র থামাতে হলে ইন্টারসেপ্টরকে প্রায় ম্যাক 30 গতিতে পৌঁছাতে হবে। কিন্তু এখানেই আসে বাস্তবতার দেয়াল। বায়ুমণ্ডলের ঘর্ষণ এমন উচ্চ গতিকে কার্যত অসম্ভব করে তোলে, অর্থাৎ প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির নিয়মের সামনে তা থমকে যায়। এই কারণেই সামরিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই চাপে ছিল। ইরানের পুরনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই তারা হিমশিম খাচ্ছিল। তার উপর এখন যুক্ত হয়েছে হাইপারসনিক প্রযুক্তির এই নতুন স্তর। এ যেন এক নতুন সমীকরণ, যেখানে প্রতিরক্ষা পিছিয়ে পড়ছে আর আক্রমণ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। ইসরায়েল অবশ্য বসেনি, তার একটি বিশেষ জোন ডিফেন্স মডেল তৈরির কথা ভাবছে, যেখানে নির্দিষ্ট এলাকায় বহুস্তর প্রতিরক্ষা তৈরি করা হবে। কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সময় লাগতে পারে কয়েক দশক, খরচ হতে পারে বিলিয়ন ডলার। অর্থাৎ সমাধান আছে, কিন্তু তা এখনই নয়। বর্তমান বাস্তবতায় সামরিক বিশ্লেষকদের একটাই স্পষ্ট ধারণা, ফাতা 2 এখন এমন এক অস্ত্র যা প্রতিরক্ষা প্রাচীরকে অতিক্রম করার ক্ষমতা রাখে প্রায় বাধাহীনভাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 অভিযানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC এর নৌ ইউনিটের আত্মঘাতী ড্রোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের চতুর্থ দিনে একটি বিশেষ কৌশলগত পরিবর্তন লক্ষ্য করা গেছে, যেখানে IRGCর অ্যারোস্পেস ফোর্স এবং নেভি ইউনিটের মধ্যে সুনির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার মূল দায়িত্ব এখন IRGC নেভির ওপর ন্যস্ত করা হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে চীনা অধ্যাপকের শেষ ভবিষ্যদ্বাণীও কি মিলে যাবে? আগের দুটি মিলে যাওয়া এই অধ্যাপকের তৃতীয় ভবিষ্যদ্বাণী হলো, চলমান যুদ্ধে ইরানের কাছে যুক্তরাষ্ট্র হেরে যাবে। এনডিটিভির খবরে বলা হয়, চীনা বংশোদ্ভূত এই কানাডীয় শিক্ষাবিদ 2024 সালে একটি অনলাইন লেকচারের সময় এসব ভবিষ্যদ্বাণী করেছিলেন, যেটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার ভবিষ্যদ্বাণীর প্রথমটি ছিল ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় ফিরবেন, দ্বিতীয়টি ছিল তিনি ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন। তার এই দুটি ভবিষ্যদ্বাণী সত্য হয়েছে, তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে চীনা জ্যোতিষী বলে ডাকতে শুরু করেছে। বেজিংয়ে দর্শন ও ইতিহাস পড়ান এই অধ্যাপক জিয়াং জুয়েকিন। তার পদ্ধতিটি মূলত আইজ্যাক আসিনবের ফাউন্ডেশন উপন্যাসের কাল্পনিক সাইকো হিস্ট্রি দ্বারা অনুপ্রাণিত, যেখানে দীর্ঘমেয়াদী ঐতিহাসিক ধরন ব্যবহার করে ভবিষ্যতের আভাস দেওয়া হয়। 2024 সালের মে মাসে রেকর্ড করা ওই লেকচারে জিয়াং যুক্তি দিয়েছিলেন, ট্রাম্প যদি ক্ষমতায় ফিরে আসেন তবে ভূ রাজনৈতিক চাপ মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেছিলেন, এ ধরনের সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য বিপর্যয়কর হতে পারে। যুক্তি হিসেবে তিনি বলেন, ইরানের ভৌগোলিক অবস্থান এবং জনসংখ্যা যে কোনো দীর্ঘস্থায়ী দখলদারিত্বকে অত্যন্ত কঠিন করে তুলবে। পাহাড়ি ভূখণ্ড ও শক্তিশালী অভ্যন্তরীণ প্রতিরোধ মার্কিন বাহিনীর প্রাথমিক সামরিক সাফল্যকে খুব দ্রুত কৌশলগত ব্যর্থতায় রূপান্তর করতে পারে। জিয়াং জুয়েকিনের ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। ইরানের আক্রমণে কোণঠাসা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি, নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেল কাতারের দোহা ও বাহরাইনের মানামায়, যাকে ঘিরে মধ্যপ্রাচ্যে আতঙ্ক ছড়ালো। গোটা সংযুক্ত আরব আমিরাত জুড়ে জারি করা হয়েছে এমার্জেন্সি অ্যালার্ট। সেখানে বলা হয়েছে, সম্ভাব্য মিসাইল হামলা এড়াতে সকলেই যেন নিকটতম নিরাপদ ভবনে গিয়ে আশ্রয় নেন। 28 ফেব্রুয়ারি ইরানে হামলা হওয়ার পরই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে বেপরোয়া হামলা শুরু করেছে তেহরান। 5 মার্চ দুপুরের পর দুবাইয়ের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পাম জুমেইরা এলাকায় বিস্ফোরণের কথা নিশ্চিত করেছে সে দেশের প্রশাসন। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফার কাছেও একাধিক বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে শনিবারই খালি করে দেওয়া হয় বুর্জ খলিফা। কুয়েতে থাকা দূতাবাস বন্ধ করে দিল আমেরিকা। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পরে দ্বিতীয় কোনো কূটনৈতিক মিশন সাসপেন্ড করা হলো আমেরিকার তরফে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কুয়েতে থাকা আমেরিকান দূতাবাসের তরফে। কুয়েতে নতুন করে হামলার পরেই এই পদক্ষেপ করা হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। একই সঙ্গে ইরানের সেনাবাহিনী একটি হারমেজ 900 ড্রোন ভূপাতিতের কথাও বলেছে। তবে যুক্তরাষ্ট্র এসব দাবি অস্বীকার করেছে। এর মধ্যে ইরাক ও লেবানন সীমান্তে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর উপর হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি ও হিজবুল্লাহ। আল জাজিরার খবর অনুযায়ী ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে দেশটির দক্ষিণ পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন F-15E স্ট্রাইক ফাইটার ভূপাতিত করা হয়েছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম আইআরজিসির সূত্র উল্লেখ করে জানিয়েছে 2 আসনের ওই যুদ্ধ বিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং সেটি বিধ্বস্ত হয়। তবে ঠিক কখন এই ঘটনা ঘটেছে তা জানানো হয়নি। ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েল কি অস্ত্র ব্যবহার করছে তেহরান? মধ্যপ্রাচ্যের আকাশে আগুনের রেখা ছুটে যাচ্ছে, কোথাও সাইরেন বাজছে, কোথাও বিমান ঘাঁটি অন্ধকারে। এই পরিস্থিতিতে প্রশ্নটা খুব সরল, ইরান কি দিয়ে লড়ছে? সবচেয়ে বড় অস্ত্র ক্ষেপণাস্ত্র। ইরানের যুদ্ধের মূল শক্তি হল মিসাইল বা ক্ষেপণাস্ত্র, কারণ তাদের বিমান বাহিনী খুব আধুনিক না হলেও ক্ষেপণাস্ত্র দিয়ে তারা 1000 কিলোমিটার দূরে আঘাত করতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র 3 ধরনের: স্বল্প পাল্লার 150 থেকে 800 কিলোমিটার, কাছের টার্গেটে দ্রুত হামলার জন্য যেমন ফাতে কিয়াম, যুদ্ধ শুরুতেই সারপ্রাইজ অ্যাটাক দিতে ব্যবহার হয়। সুবিধা: খুব দ্রুত ছোড়া যায়, থামানো কঠিন। মাঝারি পাল্লার 1500 থেকে 2000 কিলোমিটার, ইসরায়েল, সৌদি আরব, কাতারের মতো দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, যেমন শাহাব 3, সেজিল। এগুলো ইরানের মেইন অ্যাটাক ওয়েপন। দূর পাল্লার 2500 কিলোমিটার পর্যন্ত, পুরো মধ্যপ্রাচ্য কভার করতে পারে। মার্কিন ঘাঁটি, বড় শহর সবই এর রেঞ্জে। সহজভাবে বলে ইরান বসে থেকেও অনেক দূরে আঘাত করতে পারে। ক্রুজ মিসাইল, রাডারকে ফাঁকি দেয়া অস্ত্র। ক্রুজ মিসাইল একটু আলাদা, এগুলো নিচু দিয়ে উড়ে পাহাড় ভূমির সাথে মিশে যায়, ফলে রাডার সহজে ধরতে পারে না। উদাহরণ সুমার, হোভেইজে। সবচেয়ে বিপজ্জনক দিক: ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল একসাথে এলে ডিফেন্স সিস্টেম ওভারলোড হয়ে যায়। ড্রোন সস্তা কিন্তু মারাত্মক। ড্রোন হচ্ছে ইরানের গেম চেঞ্জার। এগুলো সস্তা, একসাথে অনেকগুলো পাঠানো যায়, ওয়েভ আকারে আক্রমণ করে। একটার পর একটা ড্রোন আসতে থাকলে প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত হয়ে পড়ে। ব্যবহার: বিমানবন্দর বন্ধ করে দেয়া, তেল স্থাপনায় হামলা, ঘন্টার পর ঘন্টা আতঙ্ক তৈরি। ভূগর্ভস্থ মিসাইল শহর। ইরান শুধু অস্ত্র বানায় না, সেগুলো লুকিয়েও রাখে। তারা তৈরি করেছে ভূগর্ভস্থ টানেল, গোপন লঞ্চ প্যাড, পাহাড়ের ভিতরে ঘাঁটি। ফলে শত্রু হামলা করলেও সব মিসাইল ধ্বংস করা প্রায় অসম্ভব। হরমুজ প্রণালী, অর্থনীতির ওপর আঘাত। এটা খুব গুরুত্বপূর্ণ। হরমুজ প্রণালী দিয়ে যায় বিশ্বের অনেক তেল। ইরান কি করতে পারে? জাহাজে হামলা, মাইন পেতে রাখা, দ্রুত নৌকা দিয়ে আক্রমণ, ড্রোন ব্যবহার। ফল তেলের দাম বেড়ে যায়, বিশ্ব অর্থনীতি কেঁপে ওঠে। নতুন হুমকি: হাইপারসনিক মিসাইল। ইরান ফাত্তা নামের হাইপারসনিক মিসাইল দেখিয়েছে। দাবি অত্যন্ত দ্রুত, শব্দের গতির চেয়ে অনেক গুণ বেশি। থামানো প্রায় অসম্ভব। তবে বাস্তবে কতটা কার্যকর এটা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। ইরানের কৌশল কি? ইরান একবারে সব শক্তি ব্যবহার করে না। তাদের স্ট্র্যাটেজি ছোট ছোট ধারাবাহিক হামলা, ড্রোন আর মিসাইল একসাথে, শত্রুকে ক্লান্ত করে দেয়া। মেসেজটা পরিষ্কার, এটা ছোট যুদ্ধ না, দীর্ঘ যুদ্ধ। আমেরিকার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই অজেয়? এই প্রশ্নটা আরও জোরালো হয়েছে। ইরানের হুঁশিয়ারি, যুদ্ধ দীর্ঘ হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এর এক উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি সরাসরি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমরা এখন এমন উন্নত সক্ষমতা নিয়ে প্রস্তুত যে বছরের পর বছর যুদ্ধ চালাতে পারি। আরও ভয়ঙ্কর তথ্য: যুদ্ধের শুরুতেই ইরান তাদের সবচেয়ে নিচের স্তরের অস্ত্র ব্যবহার করছে। সময় যত যাবে তারা ব্যবহার করবে আরও শক্তিশালী মিসাইল, এমন অস্ত্রও সামনে আনবে যা এখন পর্যন্ত গোপন রাখা হয়েছে। মানে সহজভাবে এই যুদ্ধ এখনো পূর্ণ শক্তিতে শুরুই হয়নি। আমেরিকার প্রতিরক্ষা সত্যিই কি ব্যর্থ? আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা কি কাজ করছে? রিপোর্ট বলছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম কিছু ক্ষেত্রে ইরানের মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। কিছু ভিডিওতে দেখা গেছে অন্তত 3টি ইন্টারসেপ্টর মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সাধারণত কি হয়? একটি মিসাইল ঠেকাতে 2টি ইন্টারসেপ্টর ছোড়া হয়, কিন্তু এখানে 3টি ছোড়া হলেও টার্গেট মিস করেছে বলে দাবি। বাস্তব যুদ্ধের চাপ তত্ত্বের চেয়ে অনেক কঠিন এবং প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় সফল হয় না। $1.1 বিলিয়ন ধাক্কা, রাডার ধ্বংস। আরও বড় দাবি এসেছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক রাডার ধ্বংস করেছে। এই রাডারটি হল AN/FPS-132 রাডার। অবস্থান কাতার। মূল্য প্রায় $1.1 বিলিয়ন।
এই রাডার কি করত? ৫,০০০ কিলোমিটার দূরের ব্যালিস্টিক মিসাইল শনাক্ত করতে পারত, অর্থাৎ আগাম সতর্কতা দেওয়ার জন্য এটি ছিল খুবই গুরুত্বপূর্ণ। ইরান দাবি করছে তারা এটি নির্ভুল হামলায় ধ্বংস করেছে, তবে এই দাবির পুরোপুরি স্বাধীন নিশ্চিতকরণ এখনো হয়নি। একটি ব্যালিস্টিক মিসাইল থামাতে ২ থেকে ৩টি ইন্টারসেপ্টর লাগে, মানে ১০টি মিসাইল এলে ২০ থেকে ৩০টি প্রতিরক্ষা মিসাইল লাগবে। এখন যদি ইরান প্রতিদিন বড় আকারে হামলা চালায়, খুব দ্রুত ইন্টারসেপ্টর শেষ হয়ে যেতে পারে। রিপোর্ট বলছে কয়েকদিনের মধ্যেই এই মজুদ ফুরিয়ে যেতে পারে। ১ মার্চ ইউএস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে যে ৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন। যুদ্ধের হিসাব অনুযায়ী এ হতাহত এখনও তুলনামূলকভাবে কম। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যুদ্ধক্ষেত্রে এই ধরনের হতাহত হওয়া স্বাভাবিক। পাশাপাশি বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিপুল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম স্থানান্তরের ঝুঁকি থেকেও কিছু অযুদ্ধজনিত মৃত্যু ঘটতে পারে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রতিটি মার্কিন হতাহতের ঘটনা দেশের ভেতরে রাজনৈতিক চাপ আরও বাড়িয়ে দিবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর প্রতিবাদে কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে এই হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা খামেনির হত্যাকাণ্ড ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে পেজেশকিয়ান বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া মতাদর্শের একজন বিশিষ্ট নেতার এই হত্যাকাণ্ড বিশ্বের সব প্রান্তের মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হচ্ছে।